বলছেন, রহিম ভাই, এই ঘটনাটি ঘটেছিল আসামের কোন এক হোটেলে। আমরা 5 বন্ধু আসাম ঘুরতে গিয়েছিলাম। বন্ধুদের নাম ছিল শরীফ, সালাম, আরিফ আর অমিত। আমরা সালামের গাড়িতে করেই যাচ্ছিলাম। তখন রাস্তায় এত পরিমাণ জ্যাম লেগেছিল যে আমাদের আসাম যেতে প্রায় রাত 12টার মতো লেগে গিয়েছিল। তখন শরীফ বলল, আরে এবার কি হবে রে, এখন তো কোনো হোটেলে পাবো না রে। আরিফ তখন বলল, আরে টেনশন করিস না, কিছু না কিছু তো একটা ব্যবস্থা হয়েই যাবে। এরপরে সবাই গাড়ি থেকে নেমে হোটেল খুঁজতে লাগলাম। একটা হোটেল দেখলাম, দেখে ভেতরে গিয়ে বললাম একটা রুম লাগবে আমাদের। তখন হোটেলের স্টাফ বলল, এখন তো রুম দেওয়া যাবে না, আপনারা কাল সকাল 10টার সময় আসুন, এর আগে কোনো রুম দেওয়া যাবে না। আরিফ তখন বলল, আমরা বেশি টাকা দেবো, প্লিজ একটা রুম দিয়ে দিন না। স্টাফটা তখন বলল, মাফ করবেন, আমি পারবো না, আর এই সময় কোনো হোটেল রুমও পাবেন না। কি আর করার, হতাশ হয়ে ফিরে গেলাম। যাওয়ার পর সবাই গাড়িতে বসে ভাবছিলাম যে এত রাতে এইভাবে গাড়িতে কাটিয়ে দেব। এমন সময় এক ব্যক্তি গাড়ির গ্লাসে টোকা দিল আর বলল, কি বাবুরা গাড়িতে বসে আছেন কেন? অমিত বলল, ভাই রুম পাচ্ছি না বলে তো গাড়িতে বসে আছি, তা আপনার কোনো প্রবলেম হচ্ছে নাকি? ওই ব্যক্তি তখন বলল, হ্যাঁ আসলে এখানে এই সময় কোনো রুম পাবেন না, আপনারা যদি চান আমার জানা এক হোটেল আছে, ওখানে গিয়ে দেখতে পারেন। আমি তখন বললাম, ভাই বলেন না, তাহলে অনেক ভালো হতো। ওই ব্যক্তি তখন বলল, এই রাস্তা ধরে একটু সামনে এগিয়ে যান, সামনে গিয়ে বাম দিকে যাবেন, তাহলে হোটেলটা দেখতে পাবেন, কেমন? আমি তখন বললাম, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের অনেক উপকার করলেন, এই নিন 200 টাকা। ওই ব্যক্তি তখন বলল, আরে আরে লাগবে না, এই বলে চলে গেল। আর ওই ব্যক্তির বলা রাস্তায় গেলাম, দেখলাম হোটেলটা একটু পুরনো কিন্তু বেশ বড়। এরপর আমরা সবাই হোটেল রুমে ঢুকলাম। দেখলাম এক অপূর্ব সুন্দরী মহিলা বসে আছে। আমাদের দেখে বললেন, কি রুম লাগবে? আমরা বললাম, জি। তখন মহিলাটি 101 নম্বর রুমের চাবিটা দিল, আমাদেরকে দিল। আমরা তো বেশ অবাক হয়ে গেলাম, কারণ হোটেলটা বড় কিন্তু এতটাও বড় নয় যে এখানে 101 নম্বর রুম থাকা সম্ভব। আর বেশি কিছু ভাবলাম না, রুমের দিকে যেতে লাগলাম। দেখলাম কেমন যেন একটা গন্ধ বেরো হচ্ছে, আবারও তার সঙ্গে একটা সুন্দর গন্ধ বেরো হচ্ছে। আমরা আর কিছু ভাবলাম না। আসলে তো এতটা পথ জার্নি করে এসে শরীরটা পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল। বেশ কিছু না ভেবে সবাই শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখলাম সকালে খাবার সবই রাখা আছে, আমরাও ফ্রি হয়ে খেয়ে নিলাম। এরপরে সারাদিন ঘোরাঘুরি করে আসার সময় যখন হোটেলে ঢুকতে গেলাম, তখন দেখলাম একজন মানুষ দূর থেকে কেমন করে যেন দেখছে। তেমন কিছু মনে করতে পারলাম না। হোটেলে গিয়ে সোজা রুমে চলে গেলাম। পরে যখন রাত 9টার দিকে নিচে আসলাম, তখন দেখলাম অনেকগুলো মানুষ রয়েছে। আমরা তো বেশ হতভম্ব হয়ে গেলাম, এই হোটেলে এত মানুষ রয়েছে আগে তো আমরা কখনো বুঝতেই পারিনি। শরীফ একটু লুচ্চা টাইপের, তার মেয়ে দেখলে ও শুরু হয়ে যেত। শরীফ বলল, আর কিরে যাবি নাকি ওই মেয়েটার কাছে? আর সুন্দর না দেখতে, অনেক সুন্দর। আমার তো আর সহ্য হচ্ছে না রে ভাই, যদি একবার পেতাম। আমি বললাম, চুপ শালা, ওই জন্য তো তোকে কোথাও নিয়ে যায় না, চুপ থাক। শরীফ তখন বলল, কিন্তু দোস্ত। তখনই আরিফ আর অমিত বলল, চুপ শালা, একদম চুপ। কিন্তু সালাম কিছুই বলল না, হয়তো ওর মনে কিছু ছিল। আমরা কিছুক্ষণ থেকে রীতিমতো রুমে ফিরে গেলাম। যাবার সময় লক্ষ্য করলাম ওই মহিলা কেমন করে দেখছে আমাদের দিকে। রুমে গিয়ে দেখলাম রাতের খাবার চলে এসেছে, তো আমরা খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ করে রাতে ঘুম ভাঙলো, দেখলাম সালাম আর শরীফ নেই। আমি বাথরুমে চেক করলাম, দেখলাম সেখানেও নেই। তখন অমিত আর আরিফকে ডাকলাম আর বললাম, আরে ওঠো, সালাম আর শরীফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ওরা উঠলো। যখন রুম থেকে বের হতে যাবো, তখনই সালাম হুড়মুড় করে রুমে এসে ঢুকলো আর বলল, ভাই ভাই এখানে কোনো মানুষ নেই রে, সবাই তো ভূত, চল পালা এখান থেকে। আমরা, কি আজে বাজে কথা বলছিস বলতো, আর শরীফ কোথায়? তখন ও বলল, শরীর তো নেই রে বেটা, ওরে তো মারে ফেলছে ওই ভূতগুলো। আমি বললাম, কি বাজে কথা বলছিস বলতো, তুই কিছু খেয়েছিস নাকি?
বিশ্বাস কর ভাই, মিথ্যা বলতেছি না। এখন জলদি চল, না হলে কেউ বাঁচতে পারবো না আমরা। এই বলে হাত ধরে দৌড়াতে লাগলো। হঠাৎ মহিলার ডাক ভেসে এলো। কোথায় যাচ্ছ তোমরা? আসো, আমার কাছে আসো। আমার শরীর নেবে না? আসো। আমরা রীতিমতো দৌড়াচ্ছি, হোটেল শেষ যেন হচ্ছে না। এমন সময় মহিলা আবারও আমাদের সামনে চলে আসলো আর বলতে লাগলো, আসো না, আমার না শরীর নেবে। আমরা আবারও যেদিক দিয়ে আসছিলাম সেদিকে দৌড়াচ্ছি। দৌড়ানোর সময় দেখলাম একটা রাস্তা অন্যদিকে চলে যাচ্ছে। আমি বললাম, ওইদিকে চল। সবাই ওইদিকে যেতে লাগলাম। এমন সময় দেখলাম আমাদের পেছনে অনেকগুলো মানুষ দৌড়ে আসছে। আমরা ভাবলাম আজ হয়তো আমাদের জীবনের শেষ রাত। কিছুক্ষণ পর দেখলাম রিসেপশন এসে গেছি। ভাবলাম এবার বোধহয় বেঁচে যাব, কিন্তু না। হঠাৎ দেখলাম আমাদের সামনে অনেকগুলো মহিলা দাঁড়িয়ে আছে, বলছে, আসো, শরীর নেবে না? তোমরা আসো, আমার শরীর নাও। সামনে পিছনে অনেক আড্ডা। এটা দেখে অনেকে পরিমাণে ভয় পেয়ে গেলাম। আমরা কি করবো বুঝে উঠতে পারছি না। অমিত বলল, এখানে এমনিতে আমরা মরবো, একটা লাস্ট চেষ্টা করে দেখি, যত জোরে পারিস দৌড়া। আমরা দৌড়াতে লাগলাম। এর সামনের আড্ডাগুলো থেকে কেমন করে বাঁচবো? আরে বললো, হবে, দেখা হবে, ওদের বের করে হবে, মারবো না হয় মরবো, যে কোনোটা কিছু করতে হবে। এই বলে এগিয়ে গেলাম। ওদের নখের আঁচড়ের শরীর ক্ষত বিক্ষত হয়ে যেতে লাগলো, কিন্তু থামলো না। লড়াই চালিয়ে যেতে লাগলাম। এমন সময় আমরা সবাই বেরিয়ে যেতে পারলাম, কিন্তু আরিফ আর পারলো। ও ভয়ে রীতিমতো ওই দিন লোকটা আসলো আর বলল, বাবুরা কোথায় পালাচ্ছ? ভেতরে চলো, তোমরা কেউ যেতে পারবে না। এই বলে তিনি হেসে উঠলেন। আমাদের শরীরে এক ফোঁটাও শক্তি ছিল না যে লোকটাকে আটকাতে পারবো বলে আমরা নিয়তিকে মেনে নিয়েছিলাম যে আজ আমাদের লাস্ট দিন। কিন্তু এমন সময় এক ব্যক্তি ঝোপের আড়াল থেকে বেরিয়ে ওই লোকের মাথায় একটা কোপ দিল আর আমরা জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল একদিন পরে। আমি বললাম, আমি কি বেঁচে আছি? ওই লোকটা বলল, হ্যাঁ, তো বেঁচে আছো। আমরা যে লোককে আপনি মারলেন, ওই লোকটা আমাদেরকে নিয়ে গিয়েছিল ওখানে। ওই ব্যক্তি বলল, ওটা কোনো মানুষ নয়, ওটা ওর অর্ধেক মানুষ অর্ধেক পিশাচ। আমি তো তোমাদের ওই দিনই ঢুকতে দেখে ভাবলাম আজ কিছু না কিছুটা হবে, আর এই জন্যই এখানে বসেছিলাম। এই বলে তিনি চলে গেলেন। এরপর শরীরকে বললাম, আচ্ছা সালাম কিভাবে মারা গেল রে? শরীর তখন বলল, সবাই যখন শুয়ে পড়ল না, তখন সালামকে ডেকে বলল, চল না ওই মহিলার রুমে যাই একটু। আমি বললাম, এত রাতে কি করবি? সালাম তখন বলল, আর একটু মজ মাস্তি করবো, চল না। তখন মহিলাকে দেখতে কতটা সুন্দর লাগছে দেখতো, আমরা পাগল হয়ে যাচ্ছি, চল না দোস্ত। আমি বললাম, চল যাই। গিয়ে ওই মহিলার রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। ওই মহিলা এত সুন্দর রূপ দেখে পাগল হয়ে গেলাম আমরা। সালাম ও মহিলার হাতকে হাত দিতে ওই মহিলা জেগে উঠলো আর বলল, তোমরা এই রুমে কি করছো? আমি রীতিমতো আমতা করে বললাম। সালাম পকেট থেকে টাকা বের করে বলল, এটা নাও আর আমাদেরকে মজা দাও। ওই মহিলাটা বলল, ও তো এই ব্যাপার, আগে বলবো না, আসো আসো। এটা বলার সাথে সাথে সালাম ওই মহিলার উপরে ঝাঁপিয়ে পড়লো। আমি যেই না মহিলার কাছে যেতে যাব, ঠিক তখন দেখলাম মহিলার পা উল্টো হয়ে গেছে। আমি সালামকে বললাম, ভাই এটা কোনো মানুষ নয়, এটা পিশাচ, জলদি উঠে আয়। আমি কিছু বলার আগেই সাথে সাথে সালামের গলায় কামড় মেরে বসলো ওই পিশাচ বা ডাইনিটা এবং কুঁকড়ে উঠলো। আমি আর তখনই দৌড়ে তাদের দিকে রীতিমতো চলে আসলাম। এটা শোনার পর আমি কিছুই বুঝতে পারলাম না। তো ভাই, আজকের ঘটনাটা এইটা শোনার পর আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ একদিন আমি কাজ শেষ করে বাসায় আসি। এসে একটু ফেসবুকে ঘাটাঘাটি করছিলাম। তখন দেখলাম আমার ওই দাদা গলায় ফাঁস দিয়ে মারা গেছে এবং মৃত্যুটা ছিল বেশ অস্বাভাবিক। আর এটা শুধু আমার কাছে মনে হয়নি, যেই দেখেছে সেই বলেছে এটা কোনো সাধারণ মৃত্যু নয়। তার কিছুদিন পর আমি বাসায় যাই। গিয়ে আম্মুর কাছে জানার চেষ্টা করি সম্পূর্ণ ঘটনাটা কি ঘটেছিল। আম্মু বলল, সে নাকি মাঝে মধ্যে বৃষ্টি আসলে কান্না করত। কেন করতো, কি কারণে কান্না করতো, কেউ কিছু বুঝতো না।
আর হ্যাঁ, এটাও শুনেছি যে অনেক আগে যখন আমি অনেক ছোট ছিলাম, যেহেতু আমাদের বাসার পাশে পদ্মা নদী, তাদের নাকি নৌকা ছিল, মানুষকে নদী পারাপার করত, তখন নাকি তাদেরকে ডাকাতে ধরেছিল, তখন নাকি সে ভয় পেয়েছিল, অনেক অনেক বেশি ভয় পেয়েছে। তারপর থেকে সে নাকি বৃষ্টি আসলেই কান্না করত। তখন 10টা থেকে 12 জন যাত্রী আসে এবং বলে, ভাইয়া আমাদের কিছু পার করে দিন না, অনেক বিপদে পড়েছি। তখন আমরা বললাম, এখন তো অনেক রাত হয়েছে, আমরা এখন পার হতে পারবো না, আর এখানে ডাকাতের ভয় আছে। যে ভাই, এই ঘাটের নাম হলো দৌলতিয়া ঘাট, পাটুরিয়ার মাঝখানে যে নদীটা আছে ওখান দিয়ে পার হতে হয়। আর যেহেতু বর্ষাকাল ছিল, তাই নদী মাঝে মাঝে ডিজার দিয়ে চর ফালাই করে রাখছিল। মূল ঘটনায় আসা যাক। ভাই অমন করেন না, আমাদেরকে কিছু প্লিজ একটু করে দেন না, অনেক বড় বিপদে পড়েছি। তখন কালাম কাকা বলল, হ্যাঁ তারা তো বিপদে পড়ছে, পার করে দেন না। আর আমরা তো কেউ এখনো বাড়ি যায়নি, তাই না? মোটামুটি সবাই এখানে আসি, চল তাদেরকে পার করে দিই। তখন আমিও সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ সবাইকে পার করে দেওয়া যাবে, অন্ততপক্ষে চা নাস্তার টাকাটা হয়ে যাবে। কে জানতো এটাই ছিল আমাদের সবচাইতে বড় ভুল। তখন আমরা নৌকায় ছিলাম মাত্র 3 জন, আমি, কালাম কাকা আর হচ্ছে ওই সিদ্দিক মণ্ডল। তারা সবাই নৌকায় উঠে পড়ল। যেহেতু নৌকাটা অনেক বড় ছিল, তারা উঠার পর অনেক জায়গা ফাঁকা ছিল। তখন তাদেরকে বললাম, ভাই আপনারা যদি 10 থেকে 12 জন যাবেন, ভাড়াটা কিন্তু একটু বেশি দিতে হবে। নৌকায় 60 থেকে 70 জন মানুষ যায়, আর আপনারা 10 থেকে 12 জন। তখন তারা বলল, ভাই কোনো সমস্যা নাই, আপনাকে ভাই আমরা বাড়াই দিব, এবার চলেন। তো সব কথা ফাইনাল করার পর আমরা নৌকা চালু করে দিলাম। প্রায় আমরা নদীর মাঝখানে চলে যাই। হঠাৎ দেখলাম ছোট্ট একটা নৌকা আমাদের দিকে আসছে। প্রায় যখন আমাদের নৌকার কাছাকাছি চলে আসে না, তখন আমরা বললাম, এই ওখানে কারা আপনারা এত রাতে মাঝ নদীতে কি করেন? আজব ব্যাপার। তার প্রশ্নের কোনো জবাব দিল না। আমরা একটু ঘাবড়ে গেলাম যে কেন কথা বলছে না, শুধু আমাদের দিকে একেবারে হল হল করে তাকিয়ে আছে, ডাকাত নাকি অন্য কিছু। তখন কালাম কাকা একটু এগিয়ে এলো, আর সিদ্দিক মণ্ডল লাইটটা বেড়ে দেখছিল এরা কারা। কিছুক্ষণ পরে লোকটা আমাদের নৌকার সাথে ধাক্কা দিল এবং প্রায় 7 থেকে 8 জন মানুষ হাতে ধারালো রান্দা এবং দাও ছুরি নিয়ে রীতিমতো আমাদের নৌকায় উঠে পড়ল। যদিও তাদের সাথে সংখ্যায় আমরা বেশি ছিলাম, তারপরও তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, আমরা তাদের সাথে পেরে উঠতে পারবো না। তখন কালাম কাকা আর আমি নৌকা থেকে নামতে, আর এদিকে সিদ্দিক মণ্ডল নৌকা ছিল। আমরা পেছনের দিকে না তাকিয়ে সামনে প্রায় 20 মিনিটের মতো সাঁতার পারি এবং চরে উঠে যাই। তখন আমি কালাম কাকাকে খুঁজতে থাকি, আর আল্লাহর রহমতে তাকে পেয়েও যাই। আর আমার থাকার মতো যে কোনো একটা আশ্রয়স্থান খুঁজতে থাকি এবং আমাদের গ্রামের সন্ধান করতে থাকি। জানিস কাকা, এমন এক রাত ছিল, ওটা আমি বলে বোঝাতে পারবো না, মন দিয়ে শোন। তারপর আমরা সামনের দিকে এগোতে থাকি, কিন্তু কোনো মানুষজন ওখানে থাকার মতো জায়গার সন্ধান না পেয়ে আমাদের হাঁটার শক্তিও ছিল তাদের কষ্ট করে হাঁটতে থাকে। তারপর কিছুক্ষণ যাওয়ার পর আমরা অনেক দূর থেকে দেখতে পাই একটা ছোট্ট ঘর। আমরা কোনো কিছু না ভেবে সেই ঘরের দিকে এগোতে থাকি। আমরা শুধু হাঁটতে থাকি, কিন্তু ঘরের কাছে যেতে পারছি না। আমরা যতই এগোতে থাকি ঘরটা ততই যেন দূরে। প্রায় 40 মিনিট হাঁটার পর আমরা ঘরের পাশে এসে দাঁড়াই। কে জানতো এটাই ছিল আমাদের কালাম কাকার মৃত্যুর কারণ। তখন আমরা ঘরের সামনে এগোতে থাকি এবং সামনে এগোতে দেখি এটা একটা কবরস্থানের ঘর। তখন আমি আর কালাম কাকা একটু বেশ ভয় পেয়ে যাই, আর ভাবি, আরে সামনে এগোতে তো হবে, যেহেতু কবরস্থান আছে, এখানে আশেপাশে কোনো গ্রাম আছে নাকি, এই ভেবে আমরা সামনের দিকে এগোতে থাকি। তখন কালাম কাকা বলল, রিয়াজউদ্দিন, আমি তো আর হাঁটতে পারতাছি না, আর আমরা তো একটু বসি কেমন এখানে। আমি বললাম, কাকা এটা কিন্তু কবরস্থান, যে কোনো সমস্যা হতে পারে এখানে আমাদের, এর চেয়ে ভালো আমরা এখান থেকে চলে যাই। কাকা তখন বলল, আরে কিসের ভয় পাইতেছোস, বস এখানে, একটু জিরায় যাই। কাকার কথা মতো আমরা ওখানে বসলাম। বসার পর কেমন জানি লাগছিল। আমি কাকা বললাম, কাকা
চলো না, এখন আমরা সামনে আগাই। আর এখানে ভালো লাগছে না কাকা। কাকা তখন বলল, চল। পরে আমরা সবাই উঠানে বসে এগোতে থাকি। কিছুক্ষণ পর কাকা আমাকে বলল, হাই রিয়াজউদ্দিন। আমি বললাম, হ্যাঁ কাকা বলো না। এই পিছে দেখ, আমরা কবরস্থানে বসেছিলাম, একটা কবরস্থান নাই। আমি বললাম, কি বলো কাকা সব? পরে তাকায় দিকে আসলেই আমরা যেখানে বসছিলাম ওখানে কোনো কবরস্থান নেই। তখন আমি আর কাকা বেশ ভয় পেয়ে যাই, আর কাকা ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়। তখন বুঝতে পারছিলাম না যে কি করবো আমরা। তখন আমি আশেপাশে তাকালাম, কোনো পানি পাইনি। একটু আঘাত দেখলাম কবরস্থানের পাশে টিউবওয়েল আছে। আমি আর সময় নষ্ট না করে সেখান থেকে হাতে করে আমি এনে কাকার জ্ঞান ফিরালাম। পরে আমি কাকাকে বললাম, কাকা এখানে আমাদের থাকাটা ঠিক হবে না, চলো আমরা যাই। তখন কাকা উঠে দাঁড়ালো। পরে আমরা আর পিছনে না তাকিয়ে সামনের দিকে উঠতে থাকি। কিছুক্ষণ পর অনেকটা দূর থেকে আমাদের কানে ভেসে আসতে লাগলো আজান। বুঝতে পারলাম যে একটা ফজরের আজান হচ্ছে। এটা আমার কাছে ফোন ছিল না তখন যে সময় দেখব। আমরা আজানের শব্দ শুনে একটু শান্তি পেলাম। এখন আর ভয়ের কিছু নেই। আর এটাও বুঝতে পারলাম আমরা আর কিছুক্ষণ হাঁটার পর মানুষের দেখা পেলেও পেতে পারি। এই বিশ্বাসটা নিয়ে আমি আর কাকা হাঁটতে থাকি, সামনের দিকে হাঁটতে থাকি। আরো 30 মিনিট হাঁটার পরে আমরা দেখতে পেলাম কয়েকটা বাড়ি। দম ফেলাম। আর সেখানে এখন আর ভয়ের কিছু নেই। অনেক দিনের আলো পড়ছিল। আমরা দুজন মিলে বাড়ির ভেতরের দিকে রীতিমতো ওখান থেকে কাকাকে শুয়ে পড়ল। বাড়ির বাইরে বাড়ির লোকদের ডাকতে লাগলাম, কেউ কি বাড়িতে আছেন? আমাদেরকে সাহায্য করুন, আমরা তো হারিয়ে গিয়েছি। পরে একটা মধ্যবয়স্ক লোক ঘরে দরজা খুলে বলল, আয় কে, আপনারা কি যান? হ্যাঁ কি হয়েছে? তখন বললাম, ভাইজান আমরা তো হারিয়ে গিয়েছি। তখন সে বলল, হারিয়ে গেছেন মানে? কোথা থেকে হারিয়ে গেছেন? পরে খারাপ হয়ে গেছে অবস্থা। পরে লোকটা তাড়াহুড়ো করে একটা পাটে নিয়ে আসলো আমাদেরকে বসার জন্য, এবং কিছু মুড়ি এবং গুড় দিল আমাদেরকে খাওয়ার জন্য। পরে কালাম কাকাকে ধরে উঠালাম, এক গ্লাস পানি খাওয়ালাম। সে উঠে বলল, আমি বাড়ি যাব, আমি আর এখানে থাকবো না। আমি বললাম, কাকা যাবো তো, একটু সবুর করো। পরে লোকটা বলল, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গোয়ালন্দ। সে বলল, গোয়ালন্দ? আপনারা চিন্তা করেন না, আমাদের নিজেদের নৌকা আছে, আমরা আপনাদের দিয়ে আসবো, কেমন? পরের লোকেরা আমাদেরকে বাড়িতে দিয়ে আসে, কিন্তু আসার পর এক মর্মান্তিক দৃশ্য দেখবো কল্পনাও করতে পারিনি। এসে দেখলাম ওই ডাকাতেরা সিদ্দিক বন্দরকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। পরে আমি, কালাম কাকা সবাই মিলে সিদ্দিকের লাশটাকে জানাজাতে দাফন করে দিই। পরে আল্লাহর রহমতে আমি ঠিকঠাক থাকলেও কালাম কাকার অবস্থা ভয়াবহ হতে থাকে। লোকটা দিন দিন শুকে যেতে লাগলো। রাত হলে বা বৃষ্টি নামলে সে কান্না করতেন, অনেক বেশি কান্না করতেন। বাড়ির লোকজন আর আমরা সবাই রীতিমতো ভেবেছিলাম সে হয়তো ভয় পেয়ে পাগল হয়ে গেছে, কিন্তু কে জানতো সে পাগল হয়নি। তাকে এক অদৃশ্য মায়া কান্না করতে বাধ্য করত। হঠাৎ একদিন সন্ধ্যার পরে আমি বাসায় গেছিলাম। কালাম কাকাদের বাড়ি থেকে তার বউ আর তার ছেলের কান্না ভেসে আসলো। প্রথমে ভেবেছিলাম হয়তোবা সে কান্না করছে, ভালোভাবে বোঝার পর দেখলাম তাদের বাসার সবাই কান্না করছে, সবাই। মনে মনে চিন্তা করলাম, কালাম কাকার আমার কিছু হয়ে গেল না তো? দৌড়ে তাদের বাসায় গেলাম। কাকি কি হয়েছে কাকি? তখন কালাম কাকার বউ বলল, রিয়াজউদ্দিন দেখো না বাবা, তোমার কাকা কেমন জানি করতেছে, নিজের গলা নিজেই কাটে ফেলছে, এমনি এমনি কেটে ফেলছে, কিন্তু আমি গিয়ে ধরে ফেলছি। ভাগ্য ভালো, কোনো সমস্যা হয়নি। তুমি একটু ধরে হাসপাতালে নিয়ে যাও না, দেখো না আমার কথা শুনতেছে না। পরে আমি আর কালাম কাকার 2 ছেলে আমরা 3 জন মিলে কালাম কাকাকে হাসপাতালে নিয়ে যাই। 2 দিন পরে কাকা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। কাকার আর আসার কথা শুনে আমি তাদের বাড়িতে চলে যাই। গিয়ে দেখলাম কাকা বাইরে বসে আছে। আমাকে দেখে কাকা বলল, এরে রিয়াজউদ্দিন আসছিস নাকি? কাকাকে দেখতে চল চা খাই। আমি বললাম, কাকা তুই তো অসুস্থ। আরে কিসের অসুস্থ, চল চা খাই আসি। চা না খেলে ভালো লাগে নাকি? পরে আমি বললাম, আচ্ছা চলো। পরে আমি আর কাকা চার দোকানে যাই, দুজনেই 2টা চা খেয়ে নি। আর আমি কাকাকে বললাম, কাকা তোর কি হয়েছে?
এমন কেন করছো আমাকে একটু খুলে বলো তো। আমি কিন্তু কাউকে কিছু বলবো না, বলো। তখন কাকা বলল, বাবারে, আমার সাথে কি হচ্ছে আমি নিজেও জানি না। সিদ্দিক মন্ডলকে সেদিন কবর দিতে গেলাম না, তোরা তো আগেই চলে এসেছিস। আমার আসতে তো দেরি হয়ে যায়, কারণ কবরের চারপাশে আমি আলম ভাই মিলে বেড়া দিয়ে রাখছিলাম। পরে একটা বেড়া লাগানো বাকি ছিল আর কি। আলম ভাই বলল, কালাম ভাই, আমি মসজিদে যাই, তুই এই বেড়ার লাগায়, কেমন? আচ্ছা ভাই, আপনি যান, আমি বেড়ার লগে আছি, কেমন? পরে আলম ভাই চলে যায়, আমি বেড়াটা নিয়ে বেঁধে সব কিছু গুছিয়ে চলে আসতেছিলাম। হঠাৎ করে একটা কবরের ভেতরে একটা আমার পাও ঢুকে যায়। আমি অনেকটা বড় ভয় পেয়ে যাই, কিন্তু মনে সাহস রেখা পাওটা টাইনে উঠাই। উঠানোর পর যা দেখলাম, পাখাটা রক্ত বেরোইতেছে, কিন্তু কোনো ব্যথা ছিল না। পরে আমি কবরস্থান থেকে যখন বের হলাম, হঠাৎ করে গা ঘেঁষে একটা গরম বাতাস যেন বয়ে গেল। বিষয়টা আমি তেমন একটা পাত্তা দিলাম না। আমি নামাজ না পড়া বাড়িতে চলে আসলাম। ওইখান থেকে আসার পর আমার গোসল করার দরকার ছিল, কিন্তু আমি তো না করা শুধু হাত মুখ ধুইয়া খাওয়ান দাওয়ান করে শুয়ে পড়ি। এটা হয়তো আমার সবচাইতে বড় ভুল ছিল রে রিয়াজউদ্দিন। আমি রাতে এত ভয়াবহ স্বপ্ন দেখি আমি নিতে পারতেছিলাম না, বুঝলি রিয়াজউদ্দিন? আচ্ছা, তোর সাথে কি এমন কিছু হয়েছে নেই? আমি বললাম, কাকা, আমি তো ঠিকই আছি, আর আমি তো শুনেছি যারা নামাজ পড়ে কোনো কালো ছাতা থেকে ছুঁতেও পারে না, আর আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার। কাকা, তুই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো, সবসময় আল্লাহ আল্লাহ করো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবকিছু। হরে বাবা, আমিও এখন থেকে নামাজ পড়বো। আচ্ছা কাকা, পরে স্বপ্নে কি দেখলাম বলো না? হঠাৎ আমি দেখলাম কে জানি আমার গলাটা চেপে ধরতেছে আর বলতেছে, কিরে কালাম, আবার ঘুম ভেঙে তুই আমাকে আরাম করে ঘুমাবি, তাই না? তুই আমার ঘুম ভাঙানি কেন? না তো আমার হতে দেব না। তুই আমার ঘুম ভাঙিয়েছিস, এটার শাস্তি তোকে পেতে হবে। এটার শাস্তি শুধুমাত্র একটাই, মৃত্যু। তখন আমি বললাম, সারো আমাকে, সারো। তুমি তো তুমি কে? আমি তোমার ঘুম ভেঙেছি মানে? তোমার তো আমি চিনি না। তখন সে বললো, হ্যাঁ, তুই আমার ঘুম ভেঙেছিস, তুই আমার ঘুম ভেঙে দিয়েছিস, আমি তোকে মেরে ফেলবো। আমি বললাম, কখন? তোমার ঘুম কখন ভেঙেছি? আর আমি কিভাবে তোমার ঘুম ভাঙলাম বলো না? মনে আছে তোরা কবরস্থানে গিয়ে বসেছিলিস? মনে তো আছে, তোর তো কবরস্থান ছিল না, ওটা তো পরে অদৃশ্য হয়ে গেছে। না, ওটাই কবরস্থান ছিল। তোরা দুজন আমাকে বিরক্ত করেছিস, আমার ঘুম ভেঙে দিয়েছিস। তোরা জানিস না ওখানে কোনো মানুষ যাওয়া নিষেধ। তোরা যেখানে বসেছিলিস ওখানে আমি ঘুমিয়েছিলাম। তোরা দুজন আমার ঘুম ভেঙে দিয়েছিস। ওই রিয়াজউদ্দিনকে তো কিছুই করতে পারবো না, কারণ আল্লাহর ইবাদত ও সবসময় করে, তো তোকে আমি ছাড়বো না। সেটা বললো। কিভাবে জানি আমাকে কন্ট্রোল করতে লাগলো, আমি তাও জানি না কিভাবে, বাট আমি নিজের হাতে নিজের গলাটা রীতিমতো নিজে কাটতেছিলাম। আমি 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 জানি না আমি কি করতেছি, আমি নিজেও জানি না। পরে আমার বউ যখন আমার এই বাটাটা নিল, তখন আমি আমার নিজের কন্ট্রোলে আনতে পেলাম, নিজের সম্মতিতে ফিরে পেলাম। কাকা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার উপর হয়তো বা কোনো জিন টিন ভর করেছে, বুঝতে পারছো? ছায়া টায়ার আছে, নজর পড়ছে আর কি। পরে আমি আর কাকা চলে আসি, কাকার তার বাড়িতে দিয়ে চলে আসি। আমি বাড়িতে চলে আসি, কিন্তু কে জানতো এটাই আমার কাকার সাথে শেষ কথা বলা। পরের দিন সকাল 5:45 হবে। কালাম কাকার বাড়ি থেকে অনেক কান্নাকাটির শব্দ আসছে। তখন গিয়ে দেখলাম কালাম কাকার ছোট ছেলের নাম এলেম। সে বলছে, রিয়াজউদ্দিন ভাই, ওঠো, আমার বাপ্পা তো নাই, আমার আব্বা তো আর নাই গো। আমি শুনে বললাম, কি বলস তুই? চল তো। গিয়ে দেখলাম আমার কাছের মানুষ, আমার সব থেকে প্রিয় মানুষ কালাম কাকার নেই। তাদের বাড়ির সামনে একটা গাছের সাথে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। আমার দুজন কাছের মানুষ, কালাম কাকা, সিদ্দিক মন্ডল, দুজনেই চলে গেল। আল্লাহ দুজনকে নিয়ে গেল। জেফরি ভাই এটাই বলে রিয়াজউদ্দিন কাকা অনেক কান্না করছিলেন।
যতক্ষণ না ঘটনাটা লিখছিলাম, কালাম কাকার সিদ্দিক মহরের মুখটা আমার চোখের সামনে ভাসছিল। জানেন, ঘটনাটা আরো ভালোভাবে লিখতে চেয়েছিলাম, তাহলে হয়তো বুঝতে পারতেন যে কালাম দাদার সাথে কতটা ভয়াবহ ঘটনা ঘটেছিল। একটা পিক আমার কাছে আছে। নানু ভাই, তুমি তো অনেকদিন ধরে আসলে আমাদের বাড়িতে, তো আজও কেমন, আগে বলো সেটা। তখন আমি বললাম, হ্যাঁ নানু ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। তখন নানু ভাই বলে উঠলো, তো তুমি কেমন আছো নানু ভাই? শুনলাম তোমার শরীর নাকি অনেক খারাপ, কি খবর? তখন নানু ভাই হালকা মুচকে এসে বললো, হ্যাঁ রে নানু ভাই, বুড়ো হয়েছি, এখন কি আর শরীরে আগের মতো তাগদ বাগদ আছে? এই ভালো এই খারাপ এই চলে আর কি। তারপর আমি বললাম, তো যাকে নানু ভাই, আজকে কিছু আমাকে একটা ঘটনা শোনাতে কিন্তু হবে। তখন নানু ভাই বলতে শুরু করলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনাবো, তাও আজকে তোমাকে অনেক ভয়ঙ্কর ঘটনায় শোনাবো, ভয় পাবে না কিন্তু, কেমন? আমি বললাম, ঠিক আছে নানু ভাই, তুমি বলো না। তখন নানু ভাই বলতে শুরু করলো, ব্রাহ্মণবাড়িয়ার জমিদারের ছেলে তান্ত্রিক হয়ে কিভাবে তার গ্রামটিকে বাঁচালো। জমিদারের বড় ছেলে, সে একমাত্র 15 বছর বয়সে তন্ত্রবিদ্যা শেখার জন্য সে তার ঘর থেকে বেরিয়ে পড়ে। এবার বলছি নানুর ভাষায়, গ্রামে এসে সে গ্রামের এক পুকুরে, সে পুকুরে জাল ফেলে। একদিন তাকে এইভাবে পুকুরে জাল ফেলতে দেখে গ্রামের কয়েকজন লোক তাকে ধরে রীতিমতো বেদম মারতে থাকে আর বলে, মার বেটাকে প্রতিদিন, ফুচকি ছোকরা কোথাকার। তারপর সে মায়ের খেয়ে কান্না করতে করতে বলল, আমাকে আর বেরো না, আমি মাছ চুরি করিনি, তোমরা বিশ্বাস করো। তখন একজন বলল, মাছ চুরি করিসনি, তাহলে পুকুরে জাল ফেলছিস কেন? হ্যাঁ, কচুরি পানা ধরতে মার বেটাকে মার, এতদিন পর বাঘে পেয়ে গেছি। ঠিক তখনই সেখানে নায়েব মশাই চলে আসে আর বলে, আরে কি করছো তোমরা? তখন আরেকজন বলে উঠলো, মাছ চোর ধরছি, মাছ চোর, বেটাকে প্রতিদিন আমাদের পুকুরে সন্ধ্যার সময় মাছ চুরি করে বেটা। তখন নায়েব মশাই বললো, কই দেখি তো, দেখি দে, আমাকে দে। তারপর নায়েব মশাই এক ঝলক তার মুখটা দেখে বলে উঠলেন, আর কি করছিস তোরা জানিস কিছু নাকি উনি কে? হ্যাঁ। তখন একজন বলল, কে আবার? মাছ চোর একটা। তখন নায়েব মশাই লোকটাকে ধমক দিয়ে বলল, চুপ বেটা, একদম চুপ, উনি হলেন জমিদার মশাইয়ের বড় ছেলে মহেশ্বর বাবু। তখন গ্রামের লোক রীতিমতো জিব্বায় কামড় খেয়ে একজন বলে উঠল, কি বড় দাদা বাবু নায়েব মশাই? তখন নায়েব মশাই বলল, হ্যাঁ, 1 সপ্তাহ হলো উনি গ্রামে এসেছেন। তখন লোকটি বলে উঠল, দাদা বাবু, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। তার পাশ থেকে একজন বলে উঠলেন, হ্যাঁ বড় দাদা বাবু, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন, জমিদার মশাইকে কিছু বলবেন না। তখন মহেশ্বর বাবু বললেন, না, তোমাদের কোনো ভুল নেই, আর আমি এতদিন পর এই গ্রামে আসছি, তোমরা তো এমনিতেও চিনো না, তোমাদেরকে না চেনাটাই স্বাভাবিক, তবে নায়েব মশাই না আসলে আজ কি যে হতো আমার। তখন নায়েব মশাই বলে উঠলো, ইস, কিভাবে মারছে, চলুন দাদা বাবু জমিদার বাড়িতে চলুন, আপনার বিশ্রামের খুব প্রয়োজন। তারপর মহেশ্বর বাবু জমিদার বাড়িতে চলে আসেন। তারপর রীতিমতো নায়েব মশাই মহেশ্বর বাবুকে তার বিছানায় শুয়ে দিয়ে বলল, চল, আবারও কিছুক্ষণ পর জমিদার মশাই নায়েব মশাইকে সঙ্গে করে নিয়ে আয়। মহেশ্বর বাবু রুমে আসেন আর বেশি বললেন, শেষ পর্যন্ত কয়টা জনে বিয়া মারলো, জমিদারের ছেলেকে এই দিন দেখাও বাকি ছিল আমার। আবার নায়েব মশাইকে তখন বলল, এই দিনও দেখার ছিল আমার। নায়েব মশাই বললেন, আর ওরা তো চেনে না, এত বছর পর উনি কি উদ্দেশ্যে এসেছেন তার কি জানেন বলেন। তারপর জমিদার মশাই কিছু একটা রাগান্বিত কণ্ঠে বললেন, হয়েছে, তোমাদের আর তাদের সালিশ গাইতে হবে না। মহেশ্বর, তুমি বা রাত দুপুরে জাল ফেলতে গিয়েছিলে কেন? অপরাধ দেবেন না বড় দাদা বাবু, জেলেরা বলছিল 2 দিন ধরেই নাকি আপনি পুকুরে জাল ফেলতেছেন। আবারও জমিদার মশাই বললেন, কি বলছো না? মহেশ্বর, তোমার যদি এতই মাছ খেতে ইচ্ছা হয়, তাহলে ধরতে ইচ্ছা হয়, তাহলে তুমি আমাদের জমিদার বাড়ির পুকুরে জাল ফেলো। তখন মহেশ্বর বাবু বলে উঠল, কিন্তু আমি যে মাছ ধরার জন্য জালটা ফেলিনি বাবা। তখন জমিদার মশাই বললেন, মাছ ধরতে জাল ফেলোনি, তাহলে কিসের জন্য জাল ফেলেছো? হ্যাঁ। তখন মহেশ্বর বাবু বলে উঠলেন,
হাড়ি কাঠ খোঁজার জন্য। তখন আবারও জমিদার মশাই বলেন, হাড়ি কাঠ? কি আবল তাবল বলতেছো তুমি, বলো তো? আবারও মহেশ্বর বাবু বললো, হ্যাঁ বাবা, আমি হাড়ি কাঠ আমায় যে খুঁজে পেতেই হবে, সেটা না হলে বড় ধরনের বিপদে পড়ো বাবা। তখন জমিদার মশাই বলল, হাড়ি কাঠ বিপদ? কি বলতেছো, আমি তো কিছু বুঝতে পারতাছি না। হ্যাঁ মহেশ্বর, সত্যি করে বলো তো। তারপর মহেশ্বর বাবু বলল, বেশ, তবে প্রথম থেকে বলছি শোনো। বাবু তুমি তো জানোই ছোটবেলা থেকে আমার পূজা অর্চনার প্রতি প্রচন্ড টান। তাই তো 15 বছর বয়সে জমিদার মায়া ত্যাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ি তন্ত্র খানের খোঁজে। আর বহু জায়গায় ঘুরে ঘুরে এক অঘরে তান্ত্রিকের দেখা পাই। আমি এক গ্রামে যাই। আমি তান্ত্রিকের কাছে যেতেই তান্ত্রিক আমাকে বলল, কে তুই, কেন এসেছিস সেখানে, কি চাই তোর? তখন আমি বললাম, আমার নাম মহেশ্বর, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। আমি শুনেছি তন্ত্রবিদ্যায় আপনার মতো পারদর্শী নাকি এলাকার আশেপাশে একজনও নেই, তাই আমি আপনার কাছ থেকে তন্ত্রবিদ্যা শিখতে চাই। তখন তান্ত্রিক একটা অট্ট হাসি দিলেন আর বললেন, শিববি, তন্ত্র সাধনা শিখবি? তোর শক্ত কামনায় কামনায় বেটা, যা বাড়ি চলে যা, ও সব তোর দ্বারা হবে না, বুঝলি? তারপর আমি কান্না জড়িত কণ্ঠে বললাম, আমাকে তাড়িয়ে দেবেন না বাবা, বড় আশা নিয়ে আপনার কাছে আসা, দয়া করে তাড়িয়ে দেবেন না বাবা। তারপর তান্ত্রিক বলল, ওরে তন্ত্র সাধনার পরে যে কঠিন, অনেক কঠোর পরিশ্রম লাগে, সংযম করা লাগে, এতে তোদের মতো পুচকে ছেলেপেলেদের দিয়ে হবে না রে বাবা। তখন আবারও বললাম, শুধুমাত্র তন্ত্রের টানে বিশাল জমিদারি ছেড়ে আমি এই পথ বেছে নিয়েছি বাবা। এবার যদি আমি আমার ইচ্ছেটা পূরণ করতে না পারি, তাহলে আমার এই জীবন রেখে বা লাভ কি বাবা? তারপর তান্ত্রিক বলল, বেশ বেশ বেশ, তুমি যখন এত করে বলছো তখন থাকো আমার কাছে। তখন আমি ভীষণ খুশি হয়ে যাই আর তান্ত্রিককে বললাম, ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তার কয়েকদিন পরে সকালবেলা তান্ত্রিক বাবা আমাকে ডেকে বললেন, শোনো মহেশ্বর, আগামীকাল অমাবস্যা, আমি আজই বেরিয়ে যাব। তুই তোর গরু মার খেয়াল রাখিস, ওনার কিছু লাগলে এনে দিস, কেমন? তারপর আমি বললাম, জি আজ্ঞে বাবা, তবে একটা কথা জিজ্ঞেস করতে বড় কৌতূহল হচ্ছে। আবারও তান্ত্রিক বললেন, এই কথা বল। তারপর আমি বললাম, আগে বাবা, বলছিলাম যে এই প্রতি অমাবস্যা আপনি চান কোথায়? তখন তান্ত্রিক একটা অট্ট হাসি দিল আর বলল, আমি জানতাম তুই ঠিক এই প্রশ্নটাই করবি। তবে শোনো, আমি তন্ত্রের এক গুপ্ত সাধনায় সিদ্ধি লাভ করতে চাই, তাই প্রতি অমাবস্যায় আমাকে ওই মহা শ্মশানে যেতে হয় এক বিশেষ সাধনা করতে, বুঝলে? তারপর আমি বললাম, সে সাধনাটা কি বাবা? তারপর তান্ত্রিক আমাকে বললেন, তা জানার সময় তোর এখনো হয়নি রে পাগলা, তবে এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে আমি হব মহাশক্তিশালী। এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী তান্ত্রিকের পৃথিবী আমার হাতের মুঠ হয়ে চলে আসবে। এই বল বিকট এক হাসি দিল। তারপর বলল, আর মাত্র 50টা অমাবস্যা পার করতে পারলেই হবে, আমার সিদ্ধি লাভ হবে। এই বলে সে আবার একটা বিকট হাসি দিল। কিন্তু অঘরী বাবার এমন কথা শোনার পর আমার মনের কৌতূহলটা আরো বেড়ে গেল। কি সেই গুপ্ত সাধনা, তা জানার জন্য আমি অঘরী বাবার পিছু পিছু গেলাম এবং পিছু গিয়ে সে মহা শ্মশানের কাছে গেলাম, একটা পরিত্যক্ত জায়গায়। তারপর দেখে বাবার সেখানে অগ্নিকুণ্ড জ্বালিয়ে আছে। রাতের বেলায় সাধনা করতে লাগলেন আর পরে সন্ধ্যা অব্দি চলল সে সাধনা। হঠাৎ দেখি সে দুজন লোক আরো একটি লোককে পেছনে রীতিমতো নিয়ে অঘরী বাবার সামনে এনে হাজির করলো। তারপর অঘরী বাবা সেই লোকটিকে তার সামনে রাখা হাড়ি কাছে রীতিমতো জোর করে মাথা রাখিয়ে রীতিমতো নরবলি দিয়ে দিলেন। এই কথা শোনার পর জমিদার মশাই কিছুটা ঘাবড়ে গিয়ে বলে উঠলেন, নরবলি? হে ভগবান, নরবলি? তারপর মহেশ্বর বললেন, হ্যাঁ বাবা, সেই ঘটনার দেখার পর আমি এক মুহূর্ত সেখানে থাকার সাহস পাইনি। আমি সেখান থেকে বেরিয়ে পড়ি এক অন্য গুরুর খোঁজে। তারপর জমিদার মশাই বললেন, এত কিছুর পরেও তোর বাড়ি ফিরতে ইচ্ছে হতো না? বাবাটি তুই কি বললি? তারপর মহেশ্বর বাবা বললেন, সংসারের প্রতি কোনো টান আমি কখনো অনুভব করিনি বাবা। আমি শুধু চেয়েছি একজন সিদ্ধ পুরুষ হয়ে বাকিটা জীবন মানুষের মঙ্গল করতে, জগতের মঙ্গল করতে।
তখন পাশ থেকে নায়েব মশাই বললেন, তারপর আপনি নতুন গরুর খোঁজ পেলেন? আর অঘরী বাবার অমন নরবলি দিচ্ছিলেন কেন? আবার মহেশ্বর বাবু বললেন, পেলাম বই কই, প্রকৃতি গরুর সন্ধানে পৌঁছে যায় হিমালয়, আর সেখানে আমি আর আমার গুরুদেব সন্ধান পাই। আর অঘরী বাবার এই নরবলির কথা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি তখন আমাকে বললেন, তারপর বলছেন, গুরুদেব শোনো বাছা, কিছু নিম্ন মর্গের তান্ত্রিকরা তন্ত্রবিদ্যায় সিদ্ধি লাভ করার জন্য এই সাধনা করে থাকেন। সাধককে প্রতি অমাবস্যায় একটি করে 808টি নরবলি দিতে হয়। একটি বিশেষ মন্ত্র পাঠ করে হাড়ি কাটে। কিন্তু তারপর আমি বললাম, কিন্তু গুরুদেব, তারপর আবারও গুরুদেব বলল, কিন্তু এই সাধনায় যদি একটু ভুল হয়, সাধকের মুখ দিয়ে রক্ত উঠে যায়, ওখানে মৃত্যু হবে সাধকের। আর 108টি নরবলি পূর্ণ না হলে মন্ত্রপুত হাড়ি কাঠ হয়ে যায় জীবন্ত। তারপর আমি কিছুটা অবাক হয়ে বললাম, একটা হাড়ি কিভাবে জীবন্ত হয়ে উঠতে পারে? হ্যাঁ? আবার গুরুদেব বললেন, আমি আগেই বলেছি, সে হাড়ি কাঠ হয় এক বিশেষ মন্ত্রের দ্বারা অভিষিক্ত। পরপর নরবলি পেতে হলে সেই রক্ত পিপাসু হয়ে ওঠে। কখনো কোনো কারণে সাধকের মৃত্যু হয়ে গেলে সে মন্ত্রপুত হাড়ি কাঠ নিজেই নিজের শিকার খুঁজে নেয়। তারপর জমিদার মশাই বললেন, এই হাড়ি কাঠ কখনো জীবন্ত হয়ে উঠতে পারে নাকি? আবার যত সমাজ কবি কথা। তারপর মহেশ্বর বললেন, সাধারণ চোখে যা অসম্ভব বা অবাস্তব বলে মনে হয় বাবা, তন্ত্রের জগতে কিন্তু সেগুলোই বাস্তব, বুঝলে? ওই হাড়ি কাঠটি এখন খুঁজে বেড়াচ্ছি আমি, নয়তো বড় বিপদে যে পড়ো বাবা। সবসময় নায়ক মশাই বললেন, সে হাড়ি কাঠটা তো অঘরী বাবা, আপনি তাহলে পুকুর পাড়ে খুঁজে বেড়াচ্ছিলেন কেন? হ্যাঁ? তখন মহেশ্বর বাবা বলেন, কারণ আমি হিমালয়ের বুকে বেশ কয়েক বছর কঠিন সাধনা করে গুরুদেবকে সাহায্য নিয়ে সে তন্ত্রবিদ্যায় বেশ কিছু পারদর্শিতা লাভ করেছি। তারপর একদিন গুরুদেবকে বললাম, গুরুদেব, এবার আমার ফেরার সময় এসছে। আমি আপনার কাছ থেকে যা শিখেছি, সেই শিক্ষা, সেই বিদ্যা জগতের ভালো কাজের জন্য ব্যবহার করতে চাই। তখন গুরুদেব বললেন, বেশ, তুমি যাও তবে। তোমার উদ্দেশ্য সফল হোক, আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় থাকবে। আবারও মহেশ্বর বাবু বললেন। আমি গুরুদেবকে প্রণাম করে আমার গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বহু দেশ ঘুরে বহু মানুষের সাথে সমস্যার সমাধান করতে ভাগ্যক্রমে আবারও এসে পড়লাম অঘরী তান্ত্রিক বাবা যে গ্রামে থাকতেন না, সেখানে। তারপর একটু ভালো করেছে দেখি, আরে এতে দেখি সে অঘরী বাবা গ্রাম, ওনার সাথে তো একবার এখানে দেখা করব। না থাক, আবারও ভাবি না যাই, একবার দেখা করেই আসি না। এই ভেবে আমি সে অঘরী বাবার বাড়িতে চলে যাই, আর সেখানে গিয়ে অঘরী বাবাকে ডাকতে থাকি, বাবা, বাবা বাড়িতে আছেন? তারপর দেখি ঘরের ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে আসলেন আর বললেন, কে আপনি? তারপর আমি বললাম, আমি মহেশ্বর। গুরুমা, আমাকে চিনতে পেরেছেন আপনি? তখন গুরুমা বললেন, না বাবা, তোমাকে তো চিনতে পারতেছি না। তখন আমি বললাম, গুরুমা, আজ থেকে বেশ কয়েক বছর আগে অঘরী বাবার কাছে ওই শিষ্যত্ব গ্রহণ করেছিলাম। তারপর একটা কারণে আমি এখান থেকে চলে যাই। আজ হঠাৎ করে আমি এই গ্রামে এসে পড়লাম, তাই ভাবলাম ওনার সাথে একবার দেখা করে যাই। তারপর গুরুমা টানা একটা শ্বাস নিলেন আর বললেন, ও, এবার মনে পড়েছে, কিন্তু তোমার ওই অঘরী বাবার সাথে তোমার দেখা হবে না বাসা। তারপর আমি কিছুটা হতাশ হয়ে বললাম, কিন্তু কেন গুরুমা? উনি কি কোথাও গেছেন নাকি? তখন গুরুমা কাঁদতে কাঁদতে বললেন, তোমার অঘরী বাবা সে আর বেঁচে নেই। তখন মনে হলো আমার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ল। কি বলছেন গুরুমা? এসব কি করে হলো? তখন গুরুমা বলল, কি আর বলবো, সবই আমার কপালের ফের। ওই তন্ত্র সাধনায় ওকে শেষ করে ফেললো। তখন আমি বললাম, তন্ত্র সাধনা মানে? আমি কিছু বুঝতে উঠতে পারছি না গুরুমা। আমারও গুরুমা বললেন, তুমি তো জানো না বাবা, তোমার অঘরী বাবা এই কঠিন সাধনা করেছিল সিদ্ধি লাভের জন্য। নরবলি দিতে উনি পেশ পাহননি, আর মাত্র 6টা অমাবস্যা পার হলে উনি সিদ্ধি লাভ করতেন। কিন্তু এই বলে তিনি থেমে গেলেন। তখন আমি বললাম, কিন্তু কি গুরুমা, বলো না।
আমার গুরুমা বলতে শুরু করলেন, কিন্তু তার আগে যজ্ঞর সামনে সামান্য ভুল কারণে তার জীবনটা চলে যায়। তখন আমার গুরুদেবের কথা মনে পড়তে লাগলো। তাহলে গুরুদেব ঠিকই বলেছিলেন। হে ভগবান, কি থেকে কি হয়ে গেল? তারপর আমি বললাম, আচ্ছা গুরুমা, ওনার পূজার সামগ্রী হাঁড়ি কাঠগুলো এখন কোথায় পাওয়া যাবে? তখন গুরুমা বললেন, ওগুলো আমি নদীতে ভাসিয়ে দিয়েছি বাবা, কি লাভ ওগুলো ঘরে রেখে। তখন আমি আবারও আমার গুরুদেবের কথা মনে করি। সে হাঁড়ি কাঠ হয়ে এক বিশেষ মঞ্চের দ্বারা ওই ব্যক্তি পরপর নরবলি পেতে পেতে সে রক্তপাস হয়ে ওঠে এবং সাধক মারা যায়। তবে সেই কাঠ নিচ থেকে শিকার খুঁজে নেয়। তারপর আমি আবারও গুরুমাকে বলি, নদীতে ভাসিয়ে দিয়েছেন না, সেই নদীটায় কোনটা বলুন তো? তখন আবার গুরুমা বললেন, এই তো আমাদের গ্রামের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে না, সেই নদীতে। কিন্তু তুমি এসব জিজ্ঞেস কেন করতেছো বাবা? তখন আমি বললাম, কিছু না মা, এমনি। আচ্ছা যাই হোক গুরুমা, আজ আমি উঠি, আপনি সাবধানে থাকবেন। এই বলে আমি চলে আসি। যেই নদীতে গুরুমা সেই হাঁড়ি কাঠ ভাসিয়ে দিয়েছেন তা আমি গ্রামের উপর দিয়ে বয়ে গেছে, এই গ্রামের উপর দিয়ে বয়ে গেছে। তা আমি খুঁজতে খুঁজতে এখানে এসে পড়ি, আর সব জলাশয়গুলোতে রীতিমতো জাল ফেলে খুঁজতে থাকি, কিন্তু আজও পর্যন্ত এর কোনো খোঁজ আমি করতে পারিনি বাবা। আগামীকাল অমাবস্যা, জানি না সে কাকে আবার শিকার করে নেবে। তারপর জমিদার মশাই বলল, তোমার সব কথাই তো শুনলাম, তবে সত্যি বলতে কি মহেশ্বর, তুমি তো জানো আমি সব তন্ত্রমন্ত্র বিশ্বাস করি না, আর সব জীবন্ত হাঁড়ি কাঠ আমার কাছে সব আজগুবি গল্প ছাড়া আর কিছুই নয়। তখন মহেশ্বর বলে উঠল, কিন্তু বাবা, আমার গুরুদেব কখনো মিথ্যে কথা বলে না। তারপর জমিদার মশাই বললেন, ওসব কথা ছাড়ো, বরঞ্চ এইখানে থেকে জমিদারিটা দেখো কেমন, ওসব তন্ত্রমন্ত্রের ভূত মাথা থেকে নামিয়ে ফেলো। তারপর নায়েব মশাইকে বললেন, নায়েব চলো চলো এসো। আর এদিকে গ্রামের অন্য প্রান্তে অমাবস্যার নিকশ কালো অন্ধকার ভেদ করে এক ছায়ার মধ্যে হেঁটে চলেছে। কিছু দূর এগিয়ে দিয়ে গ্রামের একজনের ঘরের সামনে হাঁড়ি কাঠ রেখে সেখানে দাঁড়িয়ে থাকে। হঠাৎ দেখা যায় একটা মহিলা থেকে নিচ থেকে হাঁড়ি কাঠ মাথায় রেখে দেয়, আর সেইটা দেখে ছায়া মুহূর্তে আর এক মুহূর্ত দেরি না করে রীতিমতো সাথে সাথে এক কোপড়ে ধর থেকে মাথাটা আলাদা করে দেয়। পরদিন সকালে এক লোক জোরে দিকে রীতিমতো রাস্তাটা পেয়ে যায় এবং মাঠের দিকে চলে যেতে চায়। হঠাৎ করে দেখে রাস্তার মাঝখানে গলা কাটা একটা লাশটা দেখে অনেক অনেক মানুষ রীতিমতো ভয় পেয়ে যায় এবং সাথে সাথে জমিদার মশাইয়ের বাড়ি থেকে জোরে জোরে জমিদার মশাই বলে ডাকতে থাকে। বলল, জমিদার মশাই, সর্বনাশ হয়ে গেছে, জমিদার মশাই কোথায় আপনি? তারা এমন কথা শুনে জমিদার মশাই বলল, কেন রে, কি হয়েছে, এমন করছিস কেন? তারপর লোকটি রীতিমতো ভয় কাঁপতে কাঁপতে বলল, জমিদার মশাই, আমাদের ওই প্রতিবেশী মনোহরের বউ, ওর তো গলা কাটা লাশ পাওয়া গেছে ওর বাড়ির সামনে। লোকটার কথা শুনে জমিদার মশাই রীতিমতো বসা থেকে দাঁড়িয়ে গেলেন আর বলেন, কি বলছো তুমি? তারপর মহেশ্বর বাবু উত্তেজিত হয়ে বলেন, সে তার শিকার শুরু করে দিয়েছে বাবা, সে তার শিকার শুরু করে দিয়েছে, এই গ্রামে সে আছে। তারপর লোকটি জিজ্ঞেস করলো, আপনি কার কথা বলছেন? বড় দাদা বাবু। হ্যাঁ। তারপর জমিদার মশাই মহেশ্বরকে থামিয়ে বলেন, কিছু না, হয়তোবা কোনো চোর ডাকাতের কাজ, তুমি বাড়িতে যাও, আমরা ব্যাপারটা দেখছি কেমন। লোকটি বলে উঠল, জি জমিদার মশাই। তারপর মহেশ্বর বাবু বললেন, বাবা, আমি আবারও বলছি, আমার কথা তুমি বিশ্বাস করো বাবা, এরপর ওই মৃত্যু খেলা কিন্তু কেউ আটকাতে পারবে না। তারপর জমিদার মশাই রাগি গজ গজ করতে করতে বললেন, না 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 মহেশ্বর, তোমার কথা আমি কিচ্ছুতেই রীতিমতো মাথা নিতে পারছি না, নিশ্চয়ই কোনো ডাকাতের কাজ হবে। নায়েব 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 মশাই বললেন, আগে জমিদার মশাই বলুন না। আমরা জমিদার মশাই বললেন, নায়েব এখনই খোঁজ না তো আশেপাশে এলাকায় কোনো ডাকাত দল আসছে কিনা। তারপর নায়েব মশাই বললেন, হ্যাঁ আমি এক্ষুনি খোঁজ নিতেছি জমিদার মশাই। এরপরেই কেটে গেল আর 2 মাস, আর 2 অমাবস্যা, তাতে আমার সঙ্গে আপনাকে একটু থাকতে হবে। তারপর নায়েব মশাই আমতা করতে লাগলো আর বলল, না মানে বড় দাদা বাবু অপরাধ নেবেন না, আসলে কি বড় দাদা বাবু ওই গিন্নি শরীরটা একটু ভালো নয় আর কি, রাতের বেলায় তো যদি সাথে না থাকি আর ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তার তো বলছিলাম কি, এই বলে উনি থেমে যায়। তারপর জমিদার মশাই নায়েব মশাইকে থামিয়ে দিয়ে বলেন, না না নায়েব না, তুমি বাড়িতে থাকো, আর মহেশ্বর
যজ্ঞ করবই। আজ অন্য কাউকে মহেশ্বর সঙ্গে থাকতে বলে দেব। তারপর যেই বলা সেই কাজ। পরের দিন রাতের বেলা মহেশ্বর বাবু তার সমস্ত সরঞ্জাম নিয়ে একটা গাছের নিচে অগ্নিকুণ্ড জ্বালিয়ে বসে পড়েন, আর তার মতো করে সে তার যজ্ঞ করতে থাকে। অমাবস্যার গভীর রাতে একদিকে মহেশ্বর বাবু যখন যজ্ঞ করতে করতে ব্যস্ত, আর গ্রামের অন্য প্রান্তে একটা বাড়ির সামনে হাজির হয়েছে হাড়ি কাঠ কাঁধে সেই ছায়ামূর্তি। অবাক করা বিষয় হলো, সেই ঘর থেকে একটা মধ্যবয়স্ক মানুষ বেরিয়ে এসে আর সে নিজে নিজে হাড়ি কাঠ মাথায় গুঁজে নিল। তারপর সেই ছায়ামূর্তি তার হাতে থাকা খড়গোটা নিয়ে একেবারে কোপ বসাতে যাবে, ঠিক সেই মুহূর্তে এখানে হাজির হলেন সেই জমিদারের পুত্র মহেশ্বর তান্ত্রিক। আর উনি ওখানে এসে মঞ্চ পাঠ করা শুরু করেন, আর এইভাবে টানা 4 থেকে 5 মিনিট মঞ্চ পড়তে থাকে। আর আকর্ষণীয় বিষয় হচ্ছে, যতক্ষণ মহেশ্বর বাবু মঞ্চটি পড়ছিলেন ততক্ষণ পর্যন্ত মূর্তিটা রীতিমতো ওই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর দেখি সেই মঞ্চের শক্তির বলে ছায়া মূর্তিটা অজ্ঞান হয়ে গেল, মাটিতে লুটিয়ে পড়েন। তারপর মহেশ্বর বাবু সে হাড়ি কাঠের বন্দি থাকা সেই লোকটিকে মুক্ত করে দেন। তারপর ওনার হাতে থাকা লণ্ঠনটা উঠিয়ে ভালো করে ছায়া মূর্তিটাকে দেখে অবাক হয়ে বললেন, আরে উনি তো নায়েব মশাই। তাহলে আমার সন্দেহটা ঠিক হলো। তারপর মহেশ্বর বাবু তার সঙ্গে থাকা লোকটিকে মিলে নায়েব মশাইকে উঠে জমিদার বাড়িতে নিয়ে রীতিমতো বিছানায় শুয়ে দেন। আর কিছুক্ষণ পর ধীরে ধীরে নায়েব বসছিলেন না, নায়েব মশাই ওই হাড়ি কাঠ আপনাকে নিজের বশ করে নেয়। প্রতি অমাবস্যায় সে তার নিজের শিকার খুঁজে বের করে, আর আপনাকে দিয়ে খুন করিয়ে সে তার রক্তের পিপাসা মেটাতো, বুঝতে পেরেছেন? তারপর জমিদার মশাই বললেন, কিন্তু মহেশ্বর বুঝলে কি করে এই ব্যক্তি নায়েব, যে ওই ব্যক্তি নায়েবই? তখন মহেশ্বর বাবু বললেন, আসলে বাবা, আমি যতবার ওই হাড়ি কাঠের কথা তুলেছি না, ঠিক ততবারই নায়েব মশাই কেমন যেন ছটফট করতেন। এরপর গত অমাবস্যার দিন তিনি যখন জমিদার বাড়িতে আসলেন, তখন ওনার পাঞ্জাবিতে রক্তের দাগ দেখে আমার সন্দেহ অনেক বেড়ে যায়। তারপর জমিদার মশাই কিছুটা অবাক হয়ে বলল, তারপর আমার মহেশ্বর বাবু বলতে লাগলেন, তারপর গতকাল অমাবস্যায় নায়েব মশাইকে যখন আমার সাথে পূজায় থাকতে বললেন না, সে তার স্ত্রীর অজুহাত করলো। তখনই আমি বুঝে গিয়েছিলাম সন্দেহ তাহলে ওনার উপরেই যায়। তাই রাতের বেলা যখন ভাবছিলাম যে আমি যজ্ঞ করছি, তখন আমি পূজা করব অসহত রেখে নায়েব মশাইয়ের বাড়ির সামনে গিয়ে আমি লুকিয়ে থাকি। তারপর দেখতে থাকি রাত বাড়তে থাকে, সে হাড়ি কাঠ হাতছে বের করলেন। তারপর আমি চুপি চুপি পেছনে এসে মৃত্যুর খেলা বন্ধ করি। তারপর নায়েব মশাই অনেক দুঃখ করে নিয়ে চলে গেলেন আর বললেন, সত্যি বড় দাদাবাবু, আজ আপনি না থাকলে এত বড় একটা বিপদ হয়ে যেত, অনেক বড় পাপ করে ফেলতাম, আর কত নিরীহ মানুষ যে মারতাম। কে জানে, আপনি আমাদেরকে বাঁচালেন বড় দাদাবাবু, আমাদেরকে বাঁচালেন। তারপর জমিদার মশাই বললেন, এবার হাড়ি কাঠের কি হবে গো মহেশ্বর? তখন মহেশ্বর বাবু বললেন, ওটাকে ভালো করে একটা আগুনে পুড়িয়ে ভস্ম করে দিতে হবে এবং এরপর ছাইটা নদীতে ফেলে দিতে হবে, তাহলেই আবারও সব ঠিক হয়ে যাবে। তারপর আমি আবারও কিন্তু বেরিয়ে পড়বো নিরুদ্দেশের পথে। আমার যে আরো অনেক কিছু শিখতে হবে গো বাবা। এরপর তিনি নিজের হাতে হাড়ি কাঠটা পুড়িয়ে ভস্ম দিয়ে রীতিমতো সেই ছাইগুলো নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। এরপর থেকে সেই হাড়ি কাঠের অভিশাপও মিটে যায়, আর মহেশ্বর বেরিয়ে পড়লেন নিরুদ্দেশের পথে। তারপর নানু ভাই, আজকে এই পর্যন্তই, যাও এখন খাওয়া দাওয়া করে রেস নাও। তো প্রিয় জেফ্রি ভাই, এভাবেই জমিদারের ছেলে তান্ত্রিক হয় এবং সে নিজের গ্রামকে রক্ষা করেছিলেন। জেফ্রি অনেক